গত বৃহস্পতিবার ৯ মে থেকে চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হয়েছে। শেষ ফ্লাইট যাবে আগামী ১২ই জুন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর ৮৩,২১৮ জন ব্যক্তি হজে যেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৩২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮,৮৯৫ জন। শনিবার ১১ই মে পর্যন্ত হজে যেতে ভিসা পেয়েছেন ৫০,৪৯২ জন হজযাত্রী। এই হচ্ছে বর্তমানের হজযাত্রার হাল হকিকত। কিন্তু প্রায় ৪০০-৫০০ বছর আগে মানুষ কিভাবে হজে যেত সে সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমরা সকলেই জানি যে একসময় মানুষ পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে এবং উটের পিঠে সওয়ার হয়ে বায়তুল্লাহ তথা কাবা শরীফ জিয়ারত করতেন। কিন্তু তখন কি এই বাংলাদেশের বা এই জনপদের কোনো মানুষ হজে গেছেন? এই অঞ্চলের মানুষের হজে যাওয়ার ইতিহাস কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, কে প্রথম হজ যাত্রায় সামিল হলো, এমন অনেক তথ্যই আজ আমরা জানাবো। পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। বর্তমান বাংলাদেশের যে ভূখণ্ড, সেখান থেকে হজে যাওয়ার ইতিহাস সুলতানি আমল থেকে, যার গোড়াপত্তন হয়েছিল ১২০৪ খ্রিস্টাব্দে। মূলত ওই সময় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নামের তুর্কি বীর বাংলা জয় করলে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়। ইতিহাসবিদদের মতে সুলতানি আমলে মানুষ পালতোলা জাহাজে চট্টগ্রাম বন্দর থেকে হজ যাত্রা শুরু করত। এই ভূখণ্ডের মানুষেরা তখন উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের জন্য মক্কায় গমন করতেন। কতটা বিপদসংকুল ছিল সেই যাত্রা তা বলাই বাহুল্য। হজ যাত্রা একসময় বেশ কঠিন ছিল, তার চেয়ে বড় কথা অনেক বেশি সময় সাপেক্ষ ছিল সে সময়ের হজ যাত্রা। সে সময়ের হজ যাত্রার অনেক ঘটনা আমরা জানতে পারি ঐতিহাসিক ব্যক্তি ও নামকরা মানুষদের লেখা বিভিন্ন বই, চিঠি, অন্যান্য দলিলপত্র থেকে। ব্রিটিশ শাসনামলে হজ পালন করতে গিয়েছিলেন তৎকালীন অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা দানবীর খান বাহাদুর আহসানুল্লাহ। তিনি তার বইতে হজে যাওয়ার স্মৃতি লিপিবদ্ধ করেন। তবে তিনি কবে হজে গিয়েছিলেন সেটির দিন তারিখ স্পষ্টভাবে উল্লেখ করেননি। বরং তার লেখা থেকে ধারণা পাওয়া যায় যে তিনি হজে গিয়েছিলেন ১৯২০ সালের পরে। খান বাহাদুর আহসানুল্লাহর লেখা থেকে আমরা জানতে পারি তিনি হজে যাবার জন্য প্রথমে কলকাতা যান, তারপর কলকাতা থেকে এলাহাবাদ পৌঁছান। এলাহাবাদ থেকে ট্রেনে করে মুম্বাই, তৎকালীন সময় যাকে বলা হতো বোম্বাই, সেখানে যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে তারা জাহাজে চড়ে হজে যাবেন। অর্থাৎ ১৯২০ সালের দিকে এতদ অঞ্চলের মানুষ নৌপথে হজ যাত্রা করত। সে যাই হোক, বোম্বেতে রওনা দেওয়ার পর কি ঘটলো আমরা সেই প্রসঙ্গে আসি। আদৌ কি তিনি সেই যাত্রায় হজে যেতে পেরেছিলেন নাকি পারেননি, আমরা জানবো সেই ইতিহাস। খান বাহাদুর সাহেব যখন বোম্বে রওনা করেন তখন সেখানে চলছিল প্লেগের প্রাদুর্ভাব। তাই বোম্বের বদলে তিনি করাচি বন্দরে চলে যান। করাচি গিয়ে তাদের জাহাজের জন্য ১ সপ্তাহ অপেক্ষা করতে হয়। তারপর শুরু হয় হজের উদ্দেশ্যে তাদের সমুদ্র যাত্রা। সমুদ্রপথে যাত্রা একদিকে যেমন সময় সাপেক্ষ ব্যাপার ছিল, অন্যদিকে সেটি বেশ ভয়ঙ্কর ছিল। খান বাহাদুর আহসানুল্লাহর লেখা আমার জীবনধারা বইতে সে বর্ণনা পাওয়া যায়। জাহাজে করে যাবার সময় তারা সাথে করে চাল, ডাল, লবণ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাথে নিয়ে উঠেছিলেন, কারণ জাহাজে তাদের রান্না তারা নিজেরাই করে খেতেন। খান বাহাদুর তার বইতে সমুদ্র যাত্রার বিবরণ দেন এইভাবে: সমুদ্রে বিরাট তরঙ্গ উত্থিত হইল, উত্তাল তরঙ্গের মধ্যে জাহাজ ভীষণ টলিতে লাগিল। আমাদের কামরার ভেতর যে সকল কাচের পাত্র ছিল সব চুরমার হইল। অন্ধকারময় গভীর রাত্রি, কারো সহিত কাহারো সাক্ষাৎ ছিল না, দাঁড়াইয়া থাকা অসম্ভব ছিল। আমি হাঁটু গাড়িয়া জাহাজের শিকল ধরিয়া মৃত্যুর প্রতীক্ষা করিতেছিলাম। ডেকের যাত্রীগণ কেহবা বিছানার উপর বমি করিতেছে, কেহবা ভয়ে মলমূত্র ত্যাগ করিতেছে। সে এক আজীব ও গরীব দৃশ্য। প্রতি মুহূর্তে মনে হইতেছিল জাহাজ সমুদ্র মধ্যে নিমগ্ন হইবে। তার বিবরণ থেকে আমরা আরো জানতে পারি সমুদ্র পথে আসা যাওয়া এবং হজ সম্পন্ন করতে তার ৩ মাস সময় লেগেছিল। এটা ছিল ভারতের মুম্বাই বা বোম্বে বা করাচি থেকে হজ যাত্রার ঘটনা। এবার চলে যাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে কবে কিভাবে হজ যাত্রা শুরু হলো সেই প্রসঙ্গে। ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত পাকিস্তান সৃষ্টির পর সরকারিভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে সাগর পথে হজযাত্রী পরিবহন শুরু হয়। সেজন্য চট্টগ্রামের পাহাড়তলিতে একটি স্থায়ী হাজি ক্যাম্প প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের সব হাজিরা চট্টগ্রাম বন্দর দিয়ে হজে যাতায়াত করত। অল্প কিছু সচ্ছল হাজি ঢাকা থেকে করাচিতে বিমান করে যেত। তারপর সেখান থেকে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেন তারা।
পাকিস্তান আমলের শেষ দিকেও প্রতি জাহাজে 2টি ট্রিপ করে চট্টগ্রাম থেকে জেদ্দা হাজি পরিবহন করা হতো। প্রথম ট্রিপ ছাড়তো রোজার ঈদের 7 দিন পরে। সেজন্য পূর্ব পাকিস্তানের হাজিরা ঈদের পরদিন চট্টগ্রামের পাহাড়তলীতে গিয়ে ক্যাম্পে অবস্থান করতেন। 2টি জাহাজে প্রায় 2600 হজ যাত্রী পরিবহন করা হতো। তখন সফিনায়ে আরব এবং সফিনায়ে আরাফাত নামের 2টি জাহাজ চলাচল করত। ইসলাম ও ভ্রমণ বিষয়ক লেখক আহমদুল ইসলাম চৌধুরী লিখেছেন, 1970 সাল পর্যন্ত এই সুন্দর ব্যবস্থাটি চট্টগ্রাম বন্দরে বজায় ছিল। তখন ডেক তথা তৃতীয় শ্রেণীতে ভাড়া পড়ত 1919 টাকা। এর মধ্যে 1000 টাকা সৌদি আরবে থাকা খাওয়ার খরচ এবং 919 টাকা জাহাজে খাওয়া ও ভাড়া এবং অন্যান্য সরকারি খরচ। জাহাজে দ্বিতীয় শ্রেণীতে যাতায়াত করলে সব মিলিয়ে খরচ হতো 4500 টাকা। এছাড়া প্রথম শ্রেণীতে সর্বমোট খরচ হতো 7000 টাকার কিছু বেশি। করাচির মোহাম্মদ রমজান 1974 সালে জাহাজে করে হজে গিয়েছিলেন। হজে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে মিস্টার রমজান 2020 সালে আরব নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সে সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি 6000 রুপি দিয়ে জাহাজের টিকিট কিনেছিলেন। তখন জাহাজে করে করাচি থেকে জেদ্দা পৌঁছাতে 7 দিন 7 রাত জাহাজে ছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের হজের ব্যবস্থা বদলে যায়। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর হজ নিয়ে ভিন্ন এক পরিস্থিতির উদ্ভব হয়। সৌদি আরব বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দেবার ফলে বাংলাদেশি হিসেবে হজে যাওয়া সম্ভব হচ্ছিল না। সৌদি আরবের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তাই পাকিস্তানের সাথে বাংলাদেশের লড়াইয়ের বিষয়টিকে তারা ভালোভাবে নিতে পারেনি। ফলে স্বাধীনতার অব্যবহিত পরে তৎকালীন বাংলাদেশিদের ভারতের পাসপোর্ট নিয়ে হজে যেতে হয়েছিল। 1972 সালের সেপ্টেম্বর মাসে সৌদি বাদশাহ ফয়সালের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি তার বার্তা পাঠানো হয়। তার বার্তাটি তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছিল। তাতে বলা ছিল, বাংলাদেশের অধিকাংশ মানুষই ধর্মভীরু মুসলমান এবং তাহারা কঠোরভাবে ইসলামের অনুশাসন পালন করিয়া থাকে। ভিসা মঞ্জুর করার জন্য আপনার সরকার যদি কোনো অফিসার প্রেরণ করিতে চান, তাহা হইলে তাহাকে সাদরে গ্রহণ করা হইবে এবং সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হইবে। এরপর 1973 সালে আফ্রিকার দেশ আলজেরিয়ায় আয়োজিত জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দেন শেখ মুজিব। তখনও পাকিস্তান ও চীনের পাশাপাশি সৌদি আরব ও লিবিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। আলজিয়ার্সে পৌঁছে শেখ মুজিবুর রহমান কর্নেল গাদ্দাফি এবং সৌদি বাদশাহ ফয়সালের সাথে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশকে সৌদি আরব ও লিবিয়া কেন স্বীকৃতি দিচ্ছে না সেটি জানতে চান শেখ মুজিব। কিন্তু মুজিব ও বাদশাহ ফয়সালের মধ্যে সেই বৈঠক ফলপ্রসূ ছিল না। শেখ মুজিব জানতে চান, ইন্দোনেশিয়ার পর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলেও সৌদি আরব কেন বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে না। কারণ সৌদি আরব স্বীকৃতি না দেওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের হজে যেতে খুবই অসুবিধা হচ্ছিল। এজন্য সৌদি বাদশাহ শেখ মুজিবকে 2টি শর্ত দেন। একটি হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ রাখা এবং অন্যটি হচ্ছে অবিলম্বে সব পাকিস্তানি যুদ্ধবন্দীকে ছেড়ে দেয়া। কিন্তু এসব ব্যাপারে শেখ মুজিব একমত হতে পারেননি। এরও 2 বছর পর শেখ মুজিবুর রহমানের সঙ্গে সৌদি আরবের বাদশাহ ফয়সালের বৈঠক হলে তারপর বাংলাদেশের মানুষ সরাসরি হজের অনুমতি পায়। তবে সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 1975 সালের 16 আগস্ট। 1977 সালে বাংলাদেশ সরকার হজ যাত্রী পরিবহনের জন্য একটি জাহাজ ক্রয় করে। সেই জাহাজের নামকরণ করা হয় হিজবুল বাহার। এরপর ধীরে ধীরে ঢাকা থেকে হজ ফ্লাইট বাড়তে থাকে এবং এখানে নানা ধরনের প্রশাসনিক কাজকর্ম শুরু হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের হজের নানান দিক নিয়ে ঐতিহাসিক আলোচনা। যাবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রথম নারী যিনি হজে গিয়েছিলেন তার নাম, তিনি গুলবদন বেগম, যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কন্যা। তিনি 54 বছর বয়সে হজে গমন করেন। তার সঙ্গে ছিলেন রাজপরিবারের একদল নারী। আর এই হজ যাত্রার সময়কাল ছিল আজ থেকে প্রায় 450 বছর আগে।